আচ্ছা, গত 17 তারিখ তোমাদের যে সেট পরীক্ষাটা হয়েছে, তো সেই সেট পরীক্ষাটার যে পেপার 1-এর যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। আমরা এখানে অ্যানালিসিস করব। আজকে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড যে পার্ট আছে, সেই ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড পার্ট থেকে যে কটা প্রশ্ন তোমাদের সেটে পেপার 1-এ এসেছিল, সেই প্রশ্নগুলোর ইন ডিটেলস আলোচনা আজকে আমাদের হবে। ওয়েলকাম টু বিএসএসআই। সবাইকে বিএসএসআই বেলুড়ে স্বাগত। তোমরা আজকের এই ক্লাসটা দেখো এবং তোমাদের উত্তরপত্র থেকে মিলিয়ে নাও যে প্রশ্নগুলো তোমরা করতে পেরেছো সেগুলো কতটা সঠিক হয়েছে, এবং যেগুলো করতে পারোনি সেটা কেন করতে পারোনি, তার কি অ্যানালিসিস সম্ভাব্য হতে পারে, সেটাও আমরা আজকে এখানে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আজকে যে প্রথম প্রশ্নটা তোমাদের এখানে এসেছিল, আমরা এখানে প্রশ্নগুলো বাইলিঙ্গুয়াল লিখেছি, তোমাদের দুটো ভাষাতেই প্রশ্ন এসেছিল, আমরা দুটো ভাষাতেই লিখেছি। প্রথম প্রশ্ন বলছে, আমি বাংলাটা পড়ছি তোমাদের সবার সুবিধার্থে। বলছে, এক ব্যক্তির কাছে পার্সেল করার জন্য কতগুলি ছোট বাক্স ছিল। এক ব্যক্তির কাছে পার্সেল করার জন্য কতগুলি ছোট বাক্স ছিল। সে যদি প্রতি পার্সেলে 3, 4, 5 এবং 6টি করে রাখে, মানে প্রতি পার্সেলে 3, 4, 5 এবং 6টি করে বাক্স রাখে, প্রতি ক্ষেত্রে তার কাছে একটি বাক্স বাকি থেকে যায়। মানে তার কাছে কি আছে, ধরো এরকম একটা বাক্স আছে পুরো, এখানে সে ছোট ছোট তার কাছে বাক্স আছে, এভাবে ছোট ছোট বাক্স আছে, সেই বাক্সগুলো তারা এই পুরো পার্সেলটায় ঢোকাবে। তো যখন সে 3টে করে রাখছে, এই 3টে করে নিয়ে যখন পুরো বাক্সে রাখছে তখন একটা বাকি থাকছে, 4টে করে নিয়ে যখন রাখছে তখনও বাকি থাকছে, 5টা বা 6টা করে এরকম বাক্স নিয়ে যখন এই বড় পার্সেলটায় ঢোকাচ্ছে তখন একটা করে বাকি থেকে যাচ্ছে। পরের পার্টে বলছে, যদি প্রতি পার্সেল যদি সে 7টি করে বাক্স রাখে, মানে এই যে পার্সেলে সে যদি এরকম 7খানা করে বাক্স রাখে, তাহলে তার ক্ষেত্রে কোনো বাক্স ফাঁকা থাকছে না। মানে এরকম 7খানা করে যদি রাখে তাহলে তার ক্ষেত্রে কোনো কিন্তু বাক্স, এই ছোট বাক্স পড়ে থাকছে না। তাহলে বলছে, তাহলে ওই লোকটির কাছে কতগুলো পার্সেল করার জন্য কতগুলি বাক্স ছিল, মানে লোকটার কাছে এই যে এরকম ছোট ছোট বাক্স কতগুলি ছিল, এটা হচ্ছে প্রশ্ন। দেখো একটা কথা, যতগুলো বাক্স থাকবে, প্রশ্নে কি বলেছে, যতগুলো ছোট ছোট বাক্স থাকবে সেটা যদি 7টা করে রাখে, এখানে কটা আছে, 3টে, 4, 5, 6, 7, তাহলে এই 7টা পার্সেলকে আমি যদি একবারই বাক্সটায় ঢুকিয়ে দিই, তাহলে এরকম করে যদি পুরো বাক্স রাখতে থাকি, তাহলে কোনো পার্সেল ফাঁকা থাকবে না, কোনো ছোট ছোট বাক্স ফাঁকা থাকবে না। তাহলে এই বাক্সর সংখ্যাটা সেটাই হবে যেটাকে 7 দিয়ে ভাগ করে মিলে যায়। আমরা এখানে সিম্পল অপশন টেস্ট করব। ব্যাপারটা বোঝা গেছে? এই ছোট ছোট যে বাক্সগুলো আছে, এই ছোট ছোট বাক্সগুলো যখন বড় পার্সেলটার মধ্যে ঢোকাবো, তখন 7টা করে যদি আমি ঢোকাই, তাহলে কোনো ফাঁকা থাকছে না, কোনো ছোট বাক্স পড়ে থাকছে না। তার মানে যতগুলো বাক্স সংখ্যা হবে সেটা 7 দিয়ে ভাগ করে মিলে যাবে। তাহলে আমরা দেখব এগুলোর মধ্যে কোনটা 7 দিয়ে ভাগ করে মেলে। তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে একমাত্র 301 যেটা আছে এটাকে 7 দিয়ে ভাগ করলে মিলে যায়। বোঝা গেছে? দেখো, 301কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে, 7, 4, 28, 29, 30, 2, 21, 3, 7, 21, 43। তার মানে যেইটা 7 দিয়ে ভাগ করে মিলছে সেটাই হচ্ছে এর আনসার। বোঝা গেছে? তাহলে শুধুমাত্র অঙ্কটা করার জন্য আমাকে কোনো ক্যালকুলেশন করতে হলো না, অঙ্কটা শুধু বুঝতে হবে। আর 7 দিয়ে ভাগ করে, কেন 7 দিয়ে ভাগ করলাম এটা নিশ্চয়ই বোঝা গেছে। 7টা করে ছোট ছোট বাক্স নিয়ে পার্সেলে ঢোকাচ্ছি, তাহলে কোনো ফাঁকা থাকছে না ছোট বাক্স। বোঝা গেছে? তার মানে সেটাকে 7 দিয়ে ভাগ করে মিলবে, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্নটা কি বলছে। বলছে, একটি বাসের যাত্রীদের ভিতর 6 জন তামিল ভাষায় কথা বলে। একটা পুরো বাস, সেখানে প্রচুর লোক আছে, তার মধ্যে 6 জন তামিল ভাষায় কথা বলতে পারে, 15 জন হিন্দি ভাষায় কথা বলতে পারে, আর 6 জন গুজরাটি ভাষায় কথা বলতে পারে। তাহলে এখানে 3টে ভাষার কথা বলা হয়েছে, একটা তামিল, একটা হিন্দি, একটা গুজরাটি। বোঝা গেছে? এরপরে বলছে যে এদের মধ্যে কেউ অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। তার মানে যতজন বাসে আছে তাদের সবাই মাত্র 3টে ভাষাতেই কথা বলে। এদের মধ্যে যদি 2 জন 2টি ভাষায় কথা বলতে পারে এবং 1 জন 3টি ভাষাতেই কথা বলতে পারে, তাহলে বাসে কতজন যাত্রী আছে। তাহলে ধরো কিছু লোক আছে যারা কি বলেছে এখানে, যারা তামিল ভাষায় কথা বলে, কতজন, 6 জন। তাহলে আমি লিখছি তামিল ভাষায় কতজন কথা বলছে, 6 জন। 15 জন হিন্দি ভাষায়, তাহলে হিন্দি ভাষা কজন, 15 জন। আর কি বলছে, 6 জন গুজরাটি ভাষায়, 6 জন গুজরাটি ভাষায়, তাহলে গুজরাটি ভাষায় কজন, 6 জন। এবার বলছে যে এমন দুজন আছে যারা 2টি ভাষায় কথা বলে, তাহলে 2 জন এমন আছে যারা 2টি ভাষায় কথা বলে, আর 1 জন এমন আছে যারা 3টি ভাষায় কথা বলে। ব্যাপারটা এটা।
এবারে প্রশ্ন বলেছে যে তাহলে বাসে কতজন যাত্রী আছে। দেখো আমি যদি এগুলো সবাইকে যোগ করি 6, 15 আর 6 আমি যোগ করলাম, তাহলে 6 এর 6 12, 12 আর 15 কত 27। প্রশ্ন হচ্ছে এই যে 27 জনের আমি আনলাম, এই 27 জনের মধ্যে এমন কিছু জন আছে যারা দুটো ভাষায় কথা বলে, তার মানে হতে পারে তারা তামিল হিন্দি দু ভাষাতেই কথা বলে। তাহলে এমন দুজন আছে যারা তামিল হিন্দি দু ভাষাতেই কথা বলে, তার মানে তাকে আমি তামিলেও একবার গুনেছি, হিন্দিতেও একবার গুনেছি। তার মানে এমন দুজন লোক এমন আছে যাদেরকে আমরা দুবার কাউন্ট করেছি। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? দুজন এমন আছে যারা দুটো ভাষাতেই কথা বলে। তাহলে দুটো ভাষা মানে কি, হয় তামিল হিন্দি, ধরো আমি এই দুটো ভাষাই বললাম। তাহলে এমন দুজন লোক আছে, এই 6 জনের মধ্যে এমন দুজন আছে যে তামিলেও কথা বলে হিন্দিতেও কথা বলে। এই 15 জনের মধ্যে এমন দুজন আছে যারা তামিলেও কথা বলে হিন্দিতেও কথা বলে। তার মানে ওই দুজনকে আমি এখানেও কাউন্ট করেছি, এখানেও কাউন্ট করেছি। তাহলে দুবার কাউন্ট করা তো যাবে না, তাহলে তাদের কাছ থেকে 2 জন তাহলে কম হবে। তাহলে এখান থেকে তোমাকে 2 কমাতে হবে। প্লাস এমন একজন আছে যে 3টে ভাষাতেই কথা বলে, তার মানে যে লোকটা 3 ভাষাতেই কথা বলে তাকে আমি এখানেও কাউন্ট করেছি, এখানেও কাউন্ট করেছি, এখানেও কাউন্ট করেছি, মানে তাকে আমি 3 বার কাউন্ট করেছি। কিন্তু লোকটা তো একটা, তাহলে 2 বার কাউন্ট মানে মিস হয়েছে, মানে এক্সট্রা করে ফেলেছি। তার মানে এখানে আরও 2 যোগ করো। মানে এই যে 27 ছিল, এই যে ধরো 27 জন টোটাল ছিল, এই 27 জন থেকে এমন 2 জন থাকছে যে 2 জন দুটো ভাষাতেই কথা বলছে, মানে এখানে দুজনাকেই কাউন্ট করেছি, 2 জায়গাতেই কাউন্ট করে ফেলেছি, তার মানে একটা করে বাদ যাবে। ক্লিয়ার? আবার একজন থাকছে 3 ভাষাতেই কথা বলছে, তার মানে 3টেতেই কাউন্ট করেছি, তার মানে ওখানেও 2 বার বাদ যাবে, কারণ একটাই লোক 3টে ভাষায় কথা শুধু বলতে পারে। তার মানে 2 আর 2 এ 4 এখান থেকে বাদ দিতে হবে। তার মানে কত আনসার আসছে? 23। বোঝা গেছে? এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদের এই ব্যাপারটার জন্য আরেকটা পদ্ধতি তোমাদের আমি দেখাতে পারি, যে পদ্ধতিতে করলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। সেটা দেখো, দেখিয়ে দিই। আমরা যেটা করবো সেটা ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারবো। উত্তর এখানে হলো 23, ঠিক আছে? উত্তর এখানে কত হয়েছে? 23, ঠিক আছে? দেখো আমরা ভেন ডায়াগ্রাম দিয়েও একটু সলিউশন করতে পারি, দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে পারি। তোমার যেটা সুবিধা মনে হবে তুমি পরীক্ষার খাতায় পরের বার সেটাই করবে। ধরো এইটা তামিল, ঠিক আছে? ধরো এটা হচ্ছে কি আছে হিন্দি, আর ধরো এটা হচ্ছে গুজরাটি। তামিলে কজন কথা বলে? 6 জন। ওকে, হিন্দিতে কজন কথা বলে? হিন্দিতে হচ্ছে 15 জন। গুজরাটে কজন কথা বলে? 6 জন। বলছে এমন 2 জন আছে যারা দুটো ভাষাতেই কথা বলে, ধরো এখানে আমি 2 লিখলাম, যারা দুটো ভাষাতেই কথা বলে, এই ভাষাতেও এই ভাষাতেও। এমন একজন আছে যে 3টে ভাষাতেই কথা বলে, একজন। তাহলে তুমি আমাকে বলো এই যে পুরোটা, এই পুরো গোলটা ডিনোট করছে কি? এই পুরো গোলটা ডিনোট করছে কোনটাকে? 6। সেখান থেকে কত বাদ যাবে? এদিকে 2 আর এদিকে 1, মানে আমি যদি এইটুকু পার্ট ধরি, এইটুকু পার্ট ধরো, আমি এইটুকু পার্ট ধরছি, শুধু ভালো করে বোঝো, শুধু এইটুকু পার্ট, তাহলে কত হবে? এই পুরোটা 6, সেখান থেকে 2 আর 1 3 বাদ যাবে, তাহলে কত রইল? 3। তার মানে শুধু এইটুকু পার্ট হলো কত? 3। আমি যদি এটাকে মাল্টি কালার করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শুধু এইটুকু পার্ট কত হচ্ছে? শুধু এইটুকু পার্ট 3। ক্লিয়ার? এবার তোমরা দেখো এখানে এসো, এখানে 15 জন বলেছে, তাহলে এখানে 15 জন হচ্ছে টোটাল হিন্দি, সেখান থেকে এখানে 3 বাদ যাবে, বাদ দাও, -3। বোঝা গেছে? তাহলে কত আসছে এখানে? 12। তাহলে এই 12 কোনটা এলো? এই যে 12 এটা কতটুকু এলো? এইটা, এই পার্টটা শুধু। তাহলে এখানে এলো 3, এখানে এলো 12। এখানে কত হবে? দেখো এইটা কত হচ্ছে? আমি যদি বলি পুরোটা 6 আর এখানে 1 আছে, তাহলে কত হবে? 6 - 1 মানে 5। তাহলে এটা কত এলো? 5। তাহলে এটা কত আসবে? 5। এটা কোন পার্টটা? এই পার্টটা। তাহলে তুমি যোগ করো, এদিক হচ্ছে 3 + 12 + 5, তাহলে কত হচ্ছে? 12 আর 5 17 আর 3 8 19 20, ঠিক আছে? তাহলে 20 জন হয়ে গেল শুধু এই পার্টগুলো। তাহলে তুমি তো একে আর একে ছেড়ে দিয়েছো, একে আর একে ছেড়ে দিয়েছো, তাহলে +2 + 1 মানে 23। তাহলে এইটুকু পার্ট আমি দেখিয়ে দিচ্ছি, এইটুকু পার্ট 3, এইটুকু পার্ট 12 আর এইটুকু পার্ট হচ্ছে 5। তাহলে তুমি যোগ করেছো এইটা, এইটুকু আর এইটুকু, তাহলে বাদ কোনটা রইলো? এইটুকু পার্ট, এই পার্টটা আর এই পার্টটা।
এটা কত 2 আর 1 3, দেখো লিখে দিয়েছি 2 আর 1 3, কত হলো 23। বোঝা গেছে পুরো জিনিসটা ক্লিয়ার? যে কোনো একভাবে করতে পারো, তাহলে আনসার হলো 23। পরের প্রশ্ন দেখো, দেখো এটা একটা খুবই মানে তোমাদের পেপারসে আমি জানি না তোমরা করতে পেরেছো কি না, এই কোশ্চেনটা যথেষ্ট আমি বলবো একটু টাফ কোশ্চেন এসছে। টাফ ইন দ্য সেন্স যদি তোমাদের মাথায় প্রথম অংশে ক্লিক করে যায় তাহলে কোশ্চেনটা যথেষ্ট সহজ, আর যদি ক্লিক না করে তাহলে যথেষ্ট টাফ। কারণ গতানুগতিক যে রিজনিংয়ের কোশ্চেন আসে, গতানুগতিক যে কোশ্চেন আসে সেটা থেকে কিন্তু একটু এটা আলাদা। ন্যাচারালি যখন এই ধরনের প্রশ্ন দেয় তখন তোমাদের যোগ বিয়োগ করে কিছু দেখতে হয়, কিন্তু এখানে যোগ বিয়োগ করার কিন্তু কোনো জায়গা নেই, তুমি যোগ বিয়োগ করে আনসার পাবেই না। এটা অতিরিক্ত সিম্পল দিয়েছে, অতিরিক্ত সিম্পল দিয়েছে বলেই আমাদের মনে সন্দেহ যে এটা ঠিক আছে না ভুল আছে, করতে আমরা পারিনি। দেখো এখানে 4 মানে কি, এখানে কটা বাহু আছে 4টে, 4টে বাহু বলে এখানে 4। দেখো এখানে কটা বাহু আছে 4টে, চতুর্ভুজ তাই জন্য এখানে 4। এখানে কটা বাহু আছে 3টে তাই জন্য এখানে 3। এখানে কটা বাহু আছে 4টে তাই জন্য এটা 4। তাহলে এখানে কত হবে কটা বাহু আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে কটা বাহু 5, তার মানে আনসার কত হবে 5। খুবই ইজি, ভীষণ ইজি, কিন্তু আমরা এত কমপ্লিকেটেড করে ভেবে অভ্যস্ত এটাকে যে আমরা এটাকে প্রথমে ধরতে পারছিলাম না। অনেকেরই কিন্তু এটা নিয়ে সমস্যা হওয়ার কথা, যদি না হয় দেন ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো করেছো এটা। দেখো পরের প্রশ্ন দেখো, এটা হচ্ছে তোমাদের একটা ডিআই এর প্রশ্ন, ডেটা ইন্টারপ্রিটেশনের প্রশ্ন। তো এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন এখানে তোমাদের কিন্তু অনেকটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে। এবারে ক্যালকুলেশনটা শর্ট করাই আমাদের কাজ, আমরা ক্যালকুলেশনটা কী করে শর্টে করতে পারবো সেটাই আমরা দেখব। ফার্স্ট আমরা প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা কি বলছে যে 2010 এবং 2011 সালের বার্ষিক ব্যয় নিম্নলিখিত তালিকায় টাকার অঙ্কে উল্লেখ করা হয়েছে। তার মানে এটা হচ্ছে 2000, এই যে প্রত্যেকটা ক্যাটাগরি র মেটেরিয়াল, পাওয়ার অ্যান্ড ফুয়েল, স্যালারি ওয়েজেস, ঠিক আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, অ্যাডভার্টাইজমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে 2010 সালে এইটা, 2011 সালে এইটা। মানে ধরো র মেটেরিয়ালে 2010 সালে খরচ হয়েছিল 5200 টাকা, 2011 সালে 6240 টাকা এটা খরচ হয়েছে, এটা বলা আছে। এবারে পরপর দেওয়া আছে। এবার তোমাকে প্রশ্নে বলেছে যে 2011 সালে নিম্নলিখিত কোন দুটি বিভাগে একই শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, একই শতাংশ বৃদ্ধি পেয়েছে। শতাংশ মানে কি, শতাংশ মানে হচ্ছে যে 100-র ভাগে। শতাংশ বৃদ্ধি পেয়েছে মানে কি, আগের বছরের তুলনায় এই বছরে কতটা বেড়েছে, সিম্পল হিসাব। আগের বছরের তুলনায় এই বছরে কত বেড়েছে, 2010 সালের তুলনায় 2011 সালে কত বেড়েছে। ক্লিয়ার হয়েছে, ব্যাপারটা বোঝা গেছে? তো এই অঙ্কগুলো যখন আমরা করব, যখন আমরা অপশানে দেখব, এখানে আমি একটা ট্রিক্সের কথা বলবো তোমাদের। যে 4টে অপশান আছে তোমাকে দেখো অনেক ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের যেটা প্রথম কাজ হবে, আমরা যেভাবে ক্যালকুলেশনটা এগোবো, ফার্স্ট আমরা দেখব প্রথম অপশানটা, তারপরে আমরা দেখব লাস্ট অপশানটা। বোঝা গেছে? তাহলে আমরা কীভাবে এগোবো, ফার্স্ট আমরা দেখবো ফার্স্ট অপশানটা, তারপরে দেখবো লাস্ট অপশানটা, যদি না হয় তাহলে পরেরটা। তাহলে এই অঙ্কগুলো ন্যাচারালি কি হয়, আনসারগুলো এভাবেই থাকে, নয় ফার্স্টে নয় লাস্টে। ক্লিয়ার? তো দেখো ফার্স্ট অপশান আমরা দেখব র মেটেরিয়াল অ্যান্ড স্যালারি অ্যান্ড ওয়েজেস। প্রশ্নটা কি বলেছে যে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে যে হারে বেড়েছে সেটা কোন দুটোতে সেম, মানে স্যালারি মেটেরিয়াল, র মেটেরিয়াল আর স্যালারি ওয়েজেস। তাহলে র মেটেরিয়াল প্রথম বছর ছিল কত 5200, হয়েছে কত 6240, তাহলে কতটা বেড়েছে। তাহলে আমি যদি এখানে তোমাদের র মেটেরিয়ালের কথা বলি, যদি বলি র মেটেরিয়াল, তাহলে র মেটেরিয়ালে কত পার্সেন্ট বেড়েছে, তাহলে ছিল কত 5200, হয়েছে কত 6240, তাহলে বেড়েছে কত এখানে, তাহলে এখানে বেড়েছে কত 1040 বেড়েছে। তাহলে র মেটেরিয়াল 1040 বেড়েছে কার রেসপেক্টে, পার্সেন্টেজ মানে কি আগের বছরের রেসপেক্টে, পরের বছরে কত বেড়েছে, তাহলে 1040 বেড়েছে কার রেসপেক্টে 5200 রেসপেক্টে ইন্টু 100। তাহলে কত পার্সেন্ট হচ্ছে বের করো, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাহলে পড়ে রইল এটা। আচ্ছা 2 দিয়ে কাটো, কাটলে কত হবে 2 দিয়ে, 2 2 4, 2 6 12 26, 2 দিয়ে কাটলে কত হবে এখানে, 2 5 10, 2 2 4 52, তাহলে 26, 2 52, তাহলে কত আসছে এখানে 20%। তাহলে কত আসছে 20%। তাহলে আমি এখানে কি পেলাম, র মেটেরিয়াল হলো 20%। এবারে দেখবো স্যালারি অ্যান্ড ওয়েজেস, ঠিক আছে, আমি এখানে করছি, ছোট্ট জায়গা পেয়ে যাব। স্যালারি অ্যান্ড ওয়েজেস দেখবো, স্যালারি ওয়েজেস ছিল কত
ছিল কত 9000, হয়েছে কত 12600, তাহলে কত বেড়েছে 9, 10, 11, 12 মানে 3600 বেড়েছে। ঠিক আছে, তাহলে 3600 বেড়েছে। তাহলে আমি যদি বলি স্যালারি অ্যান্ড ওয়েজেস, তাহলে কত বেড়েছে 3600, আগে কত ছিল 9000 ইন্টু 100, কারণ পার্সেন্টেজ বের করতে বলেছে, 1, 2, 3 কাটলাম, এই দুটো কাটলাম, একে কেটে দিলাম, তাহলে 9, 4, 36 মানে কত হচ্ছে 40%। তাহলে দেখতে পাচ্ছি কত প্রথম অপশানে র মেটেরিয়াল স্যালারি ওয়েজেস, তাহলে র মেটেরিয়ালের দিক থেকে দেখতে পাচ্ছি কত হচ্ছে 20%। আমি যদি কালিটা চেঞ্জ করে নিই বেটার হবে বুঝতে, র মেটেরিয়াল দিক থেকে কত 20%, এটা কত হচ্ছে 40%, তাহলে এই দুটো কিন্তু এক হলো না। আমি কি বলেছি প্রথম অপশন না মিললে আমরা যাবো কোথায় সেকেন্ড লাস্ট অপশনে যাব, ফার্স্ট লাস্ট, তারপরে আসবো 2 নম্বর, তারপর 4 নম্বর, 3 নম্বর, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। দেখো ফোর্থ অপশনে দেখো র মেটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। র মেটেরিয়াল আমি অলরেডি বের করে ফেলেছি, তাহলে আমি কী বের করতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে আমরা দাগ দিয়ে দিই একটা, তাহলে আমি কী বের করতে হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমি যদি যাই, তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ছিল কত 22,000 টাকা, ছিল কত 22,000 টাকা, এখন হয়েছে কত 26,400 টাকা, তাহলে কত বেড়েছে 4,400 টাকা, তাহলে 4,400 টাকা আমার বেড়েছে। তাহলে আমি ক্যালকুলেশনটা করব, তাহলে রিসার্চে কত বেড়েছে 4,400 টাকা, কার রেসপেক্টে বেড়েছে, আগেরটা কত ছিল 22,000, তাহলে 22,000 রেসপেক্টে ইন্টু 100, তাহলে ক্যালকুলেশন করো, এটা কেটে দাও, এই দুটো শূন্য কেটে দাও, একে কেটে দাও, তাহলে 22, 2 এ 44, 20, তাহলে কত আসছে 20%। তাহলে দেখো আমরা যে ট্যাকটিক্সে লাগিয়েছিলাম সেখানে আমাদের আনসার চলে আসছে। তাহলে আমরা কি বলছি র মেটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, র মেটেরিয়াল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, র মেটেরিয়ালের ক্ষেত্রে কত পেয়েছি 20%, র মেটেরিয়াল কত পেয়েছি 20% বাড়ছে, রিসার্চ ডেভেলপমেন্টে কত পেয়েছি এখানে 20% বাড়ছে, তাহলে কত হবে 20%, তাহলে এই দুটোতেই সমান হচ্ছে। তাহলে কি বলেছে নিম্নলিখিত কোন দুটি বিভাগে একই শতাংশ বৃদ্ধি, কোন দুটি বিভাগে, আনসার কি হলো অপশন ডি। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কোন সিকোয়েন্সে করব, আমরা কোন সিকোয়েন্সে করব অপশনের, অপশন 1, তারপরে অপশন 4, তারপরে অপশন 2, তারপরে অপশন 3, ন্যাচারালি এই সিকোয়েন্সে আমরা করব, তাহলে আমরা উত্তরটা তাড়াতাড়ি পাওয়ার পসিবিলিটি থাকে। আমি বলছি না এই সিকোয়েন্সে করলেই তাড়াতাড়ি পেয়ে যাবে, বাট একটা পসিবিলিটি থেকে যায়। ওকে চলো পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের একটা ডিআই এর, এটা তোমার ডিআই এর ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন আছে, কিন্তু কোশ্চেনটা তুলনামূলকভাবে কিন্তু একটুখানি তোমাদের একটু শক্ত এসেছিল, আমি বলবো এটা। দেখো বলছে কি একটি মহাবিদ্যালয়ের 5 বছরের জন্য পুরুষ এবং মহিলা শিক্ষার্থীর অনুপাতটি নিম্নলিখিত রেখাচিত্রে চিত্রিত করা হলো। ফার্স্ট কথা, এই যে গ্রাফটা এসছে এটাকে আমরা বলি লাইন গ্রাফ বা লাইন চার্ট, যেটা তুমি বলতে পারো, ঠিক আছে, লাইন গ্রাফ বা লাইন চার্ট। ওকে, তো প্রশ্ন আসি, একটি মহাবিদ্যালয়ে 5 বছরের জন্য পুরুষ এবং মহিলা শিক্ষার্থীর অনুপাতটি নিম্নলিখিত রেখাচিত্রে চিত্রিত করা হয়েছে। 5 বছরের জন্য পুরুষ এবং মহিলার রেখাচিত্র এখানে দেওয়া আছে। ওকে, পরে বলছে যে এটা একটু ভুল হয়েছে, এটা 2009 সাল হবে। হ্যাঁ আচ্ছা, এইটা একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে। এটা 2009 হবে, ঠিক আছে, এটা 2009 হবে, আমি করে দিচ্ছি এটা। এটা হবে 2009, আশা করি বোঝা যাচ্ছে লেখাটা 2009। তাহলে 2009 সালে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হলে, 2009 সালে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হলে 2009 সালে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা কত? এখানে যে প্রবলেমগুলো তোমরা ফেস করেছো বলে আমার মনে হয় সেগুলো হচ্ছে যে কোনটা কার ঘরে আছে, সব থেকে বড় সমস্যা। এই যে ডেটাগুলো দেওয়া রয়েছে না, এটা কোনো লাইন টাইন তো দেওয়া নেই যে কোনটা কার ঘরে আছে। তো দেখো আমাকে ধরতে হবে যে এইটা হচ্ছে 2008 সালের ডেটা আর এইটা হচ্ছে 2009 সালের ডেটা, কারণ এটাই সবচেয়ে কাছাকাছি আসছে, বোঝা গেছে। এরপর দেখো এখানে বলছে পুরুষ এবং মহিলার অনুপাত, কিন্তু কোনো অনুপাত তুমি এখানে দেখতে পাচ্ছ না, কোনো অনুপাত তুমি এখানে দেখতে পাচ্ছ না। তাহলে আমাকে যেটা দেখতে হবে যে 2008 সাল 2009 সাল, আমি 2008 সাল 2009 সাল কেন ধরলাম ফার্স্ট প্রশ্ন, কারণ কি বলছে
এখানে বলছে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাওয়া মানে কি 2009 সালে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে 2009 সালে বৃদ্ধি পাবে মানে কি 2008 সালে যেটা ছিল তার থেকে বৃদ্ধি পাবে। 2009 সালে বৃদ্ধি পাওয়া মানে কি 2008 সালে যত ছিল তার তুলনায় বৃদ্ধি পাবে, এটাই তো গল্পটা, বোঝা গেছে। তাহলে 2008 সালে এটা আমার জানা জরুরি, ঠিক আছে। তাহলে এই যে অনুপাত বলেছে, অনুপাতটা কি কার অনুপাত, পুরুষ এবং মহিলার, তাহলে পুরুষ মানে ম্যান আর ওমেনের অনুপাত আমাকে এখানে বলে দিয়েছে এই ডেটা অনুসারে 2008 সালে কত 2.5, তাহলে 2.5 কি আমি যদি মানে 2.5 মানে কি 25/10, 2.5 মানে কি 25/10, বোঝা গেছে। তাহলে 2.5 মানে কি 25/10, তার মানে আমি এটা কি বলতে পারি, এই 25টা কি পুরুষ, এই 25টা কি পুরুষ, তাই বলেছে পুরুষ এবং মহিলা, তাহলে এটা হচ্ছে পুরুষ আর এটা কি মহিলা, এটা কি মহিলা, বুঝলে। তাহলে প্রথমটা পুরুষ, দ্বিতীয়টা হচ্ছে মহিলা। এক মিনিট, তাহলে এটা পুরুষ এটা মহিলা, তার মানে কি বলতে পারি 25 জন পুরুষ আর 10 জন মহিলা। এক মিনিট, হলো। এইবারে যেটা আমাকে বলতে চাইছে সেটা হচ্ছে, ওকে ঠিক আছে চলো, 25 জন পুরুষ আর 10 জন মহিলা। এবারে কথা হচ্ছে যেটা যে 2009 সালে কি বলছে, 2009 সালে মহিলা পরীক্ষার্থী দ্বিগুণ হয়ে যায়, তার মানে মহিলা পরীক্ষার্থী দ্বিগুণ হয়ে যায় মানে কি, মহিলা পরীক্ষার্থী দ্বিগুণ হয়ে যায় মানে কি, মানে এই 10টা কত হয়ে যাবে 20। 2009 সালে মহিলা পরীক্ষার্থী দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি 10টা হয়ে যাবে 20। এবার 2009 সালে তুমি ডেটাতে এসো, 2009 সালে ডেটা তোমায় কি বলছে দেখো, পুরুষ আর মহিলা অনুপাত কত 3, পুরুষ আর মহিলা অনুপাত কত 3। 2009 সালে পুরুষ আর মহিলার অনুপাত কত, তাহলে 2009 সালে, তাহলে 2009 সালে ঠিক আছে পুরুষ আর মহিলার অনুপাত কত 3, মানে 3/1, মানে এক যদি মহিলা হয় তাহলে পুরুষ হচ্ছে কত 3 গুণ, তাহলে মহিলা যদি 20 হয় তাহলে পুরুষ কত হবে ইন্টু 3 মানে 60, এটা পুরুষ হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো তুমি, আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা, আমি কি বলতে চাইছি, বোঝা গেছে। একটা কাজ করা যাক, আমরা এটাকে নেক্সট স্লাইডে করি, তাহলে অনেকটা ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হবে, জিনিসটা বোঝা গেছে আশা করি। এখানে 2008 সালে, আমি এখান থেকে শুরু করছি, 2008 সালে ঠিক আছে পুরুষ আর মহিলার অনুপাত কত বলে দিয়েছে 2.5, তাহলে 2.5 মানে আমি কি বলতে পারি 25/10, তাহলে এই 10টা কি মহিলা আর এটা কি পুরুষ, বোঝা গেছে। এবারে 2009 সালে এটা গেল, এবারে 2009 সাল তুমি যদি দেখো, 2009 সালে পুরুষ আর মহিলার অনুপাত কত দেওয়া আছে 3, মানে 3/1, তার মানে পুরুষ 3 মহিলা 1, তার মানে কত বলতে পারি এখানে পুরুষ হচ্ছে 3 মহিলা কত 1, ঠিক আছে। প্রশ্নে বলছে যে 2009 সালে গিয়ে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি মানে বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, তাহলে মহিলা পরীক্ষার্থী ছিল কত 10, তাহলে 2009 সালে এই মহিলা পরীক্ষার্থী যেটা 10 ছিল সেটা হয়ে গেল কত 20, 10কে 2 দিয়ে গুণ করে, ঠিক আছে। কিন্তু 2009 সালে এই যে 2009 সাল, এই 2009 সালে কি হচ্ছে যে পুরুষ পরীক্ষার্থী তার অনুপাত কত 3:1 শুধু এই যে বলে দিয়েছে, তাহলে 2009 সালে মহিলা যদি হয় 1 তাহলে পুরুষ কত হবে 3, এটা বলে দিয়েছে, আমি এখান থেকে পাচ্ছি এটা, তাই তো। তাহলে মহিলা যদি 1 হয় তাহলে পুরুষ হবে 3, তাহলে মহিলা যখন হবে 20 তাহলে পুরুষ কত হবে 60, 3 গুণ, কারণ এটা কত হচ্ছে 3 গুণ হচ্ছে, বোঝা যাচ্ছে 3 গুণ। তাহলে এখন পুরুষ পরীক্ষার্থী কত হয়ে গেল 60, তাহলে আগে কত ছিল, এবার আমরা আনসারে আসবো, তাহলে আনসার যদি আসতে হয় তাহলে কি হবে, আগে কত ছিল, আগে পুরুষ কত ছিল 2008 পুরুষ কত ছিল 25, আর 2009 পুরুষ কত এলো 60, তাই তো।
তাহলে ছিল 25 এলো 60, তাহলে এখন বাড়লো কত? তাহলে বাড়লো কত? 25 মাইনাস 60 কত হয়েছে? 35। তাহলে কত পার্সেন্ট? 35 সরি কত পার্সেন্ট হবে এটা? 35/25 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 4, মানে 140%। এটা হয়ে গেল আনসার। বোঝা গেছে? দেখো বুঝতে পেরেছো কিনা এই জায়গাটা। আমি একবার পুরোটা তুমি যদি বলো তো আমি পুরোটা একবার ড্রাফট করে তোমাদের আরেকবার মানে পুরোটা আমি বলে দিতে পারি। দেখো 2008 সালে আমি কি বলেছি অনুপাত কত ছিল? 2:2.5 মানে কি? যদি পুরুষ হয় 25 তাহলে এটা হবে 10। এই 2.5 মানে তো 25/10, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে পুরুষ 25 মহিলা 10। এবার বলছে 2009 সালে সেটা হয়ে গেল কত? পুরুষ যদি 3 হয় তাহলে মহিলা হবে 1। এটা আমাদের অঙ্কে বলা আছে, এটা ডেটা, এইটা হচ্ছে পুরো ডেটাটা গিভেন, তাই তো? এই ডেটাটা হচ্ছে গিভেন। এবার বলছে যে 2008 সালে যদি পুরুষ হয় 25 মহিলা হবে 10 বলা আছে। 2009 সালে গিয়ে বলছে পুরুষের মহিলার সংখ্যা দ্বিগুণ হয়ে গেল। 2009 সালে কি মহিলার সংখ্যা দ্বিগুণ, তার মানে 10টা হয়ে যাচ্ছে কত? 20। ঠিক আছে, আবার 2009 সালের হিসেব আমাকে বলছে যে যা মহিলা থাকবে তার 3 গুণ হবে পুরুষ। ক্লিয়ার? তাহলে মহিলা যদি 20 হয় তাহলে পুরুষ হবে 3 × 60, তাহলে পুরুষ হলো 60। তাহলে 2009 সালে আমি পেয়ে গেলাম কি? মহিলা 20 পুরুষ 60। তাহলে 2008 সালে পুরুষ ছিল কত? 25। 2008 সালে পুরুষ ছিল 25, 2009 সালে পুরুষ হয়ে গেল 60, তাহলে কত বাড়লো? 25 জন বাড়লো। তাহলে কত বাড়লো? 35 জন বাড়লো। তাহলে 35 জন বাড়লো কতনের রেসপেক্টে? 25 জনের রেসপেক্টে ইন্টু 100, মানে 140%। তাহলে আনসার কত হবে? আনসার কত হবে তাহলে? 140%। বোঝা গেছে? দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আসা যাক। দেখো পি আর কিউ এর মান দেওয়া আছে 1:2, পি আর কিউ এর অনুপাত 1:2, কিউ আর আর 4:3, আর এস কত? 4:5। আর কি বলছে? ইউ ইজ 50% মোর দ্যান এস। এই জায়গাটা ইম্পর্টেন্ট, ইউ ইজ 50% মোর দ্যান এস। তাহলে ইউ আর এস, ঠিক আছে? ইউ ইজ 50% মোর দ্যান এস, মানে এস এর থেকে 50% বেশি। ইউ এর মান এস এর থেকে 50% বেশি। তাহলে এস যদি 100 হয় তাহলে ইউ এর মান কত হবে? এর থেকে 50% বেশি, তার মানে কত হবে? 150। তাহলে আমি ইউ আর এস এ যদি রেশিও বের করি তাহলে কত হবে? 150:100, 0 0 ক্যান্সেল, 5 3 15, 5 2 10। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? ইউ ইজ টু এস তার মান কত হচ্ছে? 3:2। এবার আমাকে কি কি দেওয়া আছে আমি এবার বের করে নিই, জাস্ট লিখে নিচ্ছি কি কি দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে? পি ইজ টু কিউ কত দেওয়া আছে? 1:2। ঠিক আছে, কিউ ইজ টু আর কত দেওয়া আছে? 4:3, 4:3। ওকে, আর ইজ টু এস কত দেওয়া আছে? 4:5। আর কি পেলাম আমি? ইউ ইজ টু এস কত পাচ্ছি? 3:2। এই আমি পাচ্ছি। আমাকে বের কি করতে হবে? আমাকে বের করতে হবে পি আর ইউ এর মধ্যে রেশিওটা কত। কি বের করতে হবে? পি ইজ টু ইউ, তার মানে এই হচ্ছে পি, এই হচ্ছে পি আর কি ইউ, মানে এইটা রেশিও বের করতে হবে। দেখো আমরা কি করব, এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি এখন তোমাদের বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদেরকে রেশিওগুলোকে সমান করতে হবে। কি করে আমরা সমান করব? দেখো এখানে আছে এস, এখানেও আছে এস। আমি এটা অন্য কালি ইউজ করি একটা। দেখো এখানেও আছে এস, এখানেও আছে এস, কিন্তু এখানে এস এর মান কত আছে? এটা কত আছে? এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা কত আছে? 5। তাহলে এখানে এস এর মান কত আছে? 5, আর এখানে এস এর মান কত? 2। তাহলে আমাকে এস এর মানটা সমান করতে হবে। তাহলে এস এর মানকে সমান করার জন্য আমাকে কি করতে হবে? এই যে পুরোটা রয়েছে একে আমি গুণ করব কত দিয়ে? যা এস এর মান আছে 2 দিয়ে। আর এই যে পুরোটা রয়েছে একে আমি গুণ করব কত দিয়ে? 5 দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো 5 2 10, 5 2 10, তাহলে এস এর মানটা সমান হয়ে গেল। তাহলে আমি এটা কি পাচ্ছি? এটা আমি কি পাবো এখান থেকে? 4 2 8 আর 5 2 10, আর এটা কত পাবো? 5 3 15 আর 5 2 10। তাহলে আমাদের এই যে এই নতুন রেশিও হয়ে গেল এটা, বোঝা গেছে? এরপরে দেখো
এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে কত আছে এই দুটোকে মেলাবো, এইটাকে আর এইটাকে মেলাবো। দেখো এখানেও আছে আর, এখানেও আছে আর, তাহলে কিন্তু এখানে আর এর মান কত 3 আর এখানে আর এর মান কত 8, তাহলে এখানে আর এর মান কত 3, এখানে আর এর মান কত 8, তাহলে আমাকে এই দুটোকেও সমান করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে সমান করতে হলে আমি কি দিয়ে গুণ করব? দেখো এই যে পুরোটা রয়েছে, এই যে পুরোটা রয়েছে একে আমি গুণ করব কত দিয়ে? আমাকে কি বানাতে হবে? 8 আর 3 আছে, তার মানে 3 8 24 হবে, তার মানে একে আমাকে 8 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আর এটাকে আমাকে গুণ করতে হবে কত দিয়ে? এটাকে গুণ করতে হবে 3 দিয়ে। তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে ডেফিনেটলি আমাকে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, কারণ আমি এখান থেকে এখানে এসেছিলাম, তাহলে এটাকেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তার কারণ কি, আমি এখান থেকে এখানে এসেছিলাম। এবার একে যদি কিছু দিয়ে গুণ করি তাহলে এটাকেও কিছু দিয়ে গুণ করতে হবে, নাহলে মানটা অপরিবর্তিত থাকবে না। ওকে, তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি এটা করে? এটা আমরা কত পাবো? 8 3 24 আর 3 10 30। ওকে, আর এটা কত পাবো? 3 15 45 আর 3 10 30। আর এটা কত পাবো? 8 4 32 আর কত পাবো? 8 3 24। বোঝা গেছে? এবার দেখো এই কোশ্চেনে দেখো, এবার আমি কি দেখতে পাচ্ছি এই কোশ্চেনটার মধ্যে? এখানেও কিউ এখানেও কিউ, তাহলে এখানে কিউ এখানেও কিউ, দুটোতেই কিউ কমন, তাহলে আমাকে কিউ এর মানটা সমান হতে হবে। এখানে কিউ এর মান কত 1, এখানে কিউ এর মান কত 32, তাহলে আমাকে কিউ এর মানটা সমান করতে হবে। তাহলে আমি যদি সিম্পলি একটা কাজ করে দিই, আমি যদি সিম্পলি এই ইকুয়েশনটাকে আমি যদি 16 দিয়ে গুণ করে দিই, তাহলে আমাকে এখানে কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না। তাহলে একে 16 দিয়ে গুণ করলে আমার মান কত আসবে? এখানে আমি 16 দিয়ে গুণ করি, এর মান কত আসবে? 16 1 কে 16, 16 দুগুণে 32। তাহলে এখানে কিউ এর মান কত 32, এখানে কিউ এর মান কত 32, তাহলে সব জায়গায় কিউ এর মান কিন্তু আমার মিলে গেল। তাহলে এখানে 32 মিলে গেল। এবার তোমাকে প্রশ্ন করেছে, কি প্রশ্ন করে দেখো, পি আর ইউ এর মান। তা তুমি এখানে বের করো, পি এর মান কত পেয়েছি আমি এখান থেকে 16, আর কে যে ইউ এর মান কত পেয়েছি এখান থেকে 45। তাহলে পি ইজ টু ইউ কত হলো? 16 ইজ টু 45। এই হয়ে গেল আনসার। আশা করি পুরো জিনিসটা বোঝা গেছে। আমি মাল্টি কালার ইউজ করেছি, যদি বুঝতে না পারো এটাকে আরেকবার রিমাইন্ড করে দেখো তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। তোমাদের পরবর্তী পরীক্ষা ভালো হোক, সামনে যা পরীক্ষা তা ভালো হোক। থ্যাংক ইউ।